আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 7 এ থাকা এমসিকিউ গুলো সমাধান করব। এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে একেবারে শুরু অর্থাৎ টাইপ 1 থেকে আরম্ভ করে টাইপ 6 পর্যন্ত যত এমসিকিউ রয়েছে সেগুলোর আমরা একেবারে সামগ্রিকভাবে এমসিকিউ গুলো করব। অর্থাৎ টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত যেই এমসিকিউ গুলো আমরা শিখেছি সেগুলোর এখন আমরা বহুপদী শিখব। অর্থাৎ একাধিক অপশন সঠিক হইতে পারে, একাধিক অপশন সঠিক হতে পারে, একটা অপশন সঠিক হতে পারে, দুইটাও হতে পারে, আবার তিনোটাই সঠিক হতে পারে। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতেছি 121 নম্বর প্রশ্ন। একটা অন্যয় দেওয়া আছে s ইকুয়াল টু -2,4 -1,1 0,0 1,1। তাহলে এই যে অন্যয়টা দেওয়া, এখন তিনটা অপশন দেওয়া আছে, মানে তিনটা তথ্য। তিনটা অপশন মানে কি? তিনটা তথ্য। এই তিনটা তথ্যের মধ্যে কোনটা কোনটা সঠিক সেটা আমরা এখন দেখব। প্রথমে বলছে s এর রেঞ্জ 410। আচ্ছা, s এর রেঞ্জ আমরা জানি যে এই অন্যয়গুলোর মধ্যে ক্রোমোজোরগুলোর মধ্যে যে ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এই ক্রোমোজোরগুলোর মধ্যে প্রথম উপাদানকে বলা হয় x এর মান অর্থাৎ ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় y এর মান অর্থাৎ রেঞ্জ। প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এই প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদান যারা যারা তারা হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদান যারা যারা তারা হচ্ছে রেঞ্জ। তাহলে -2 -1 0 1 এরা হচ্ছে ডোমেন। কিন্তু আমাকে কি জিজ্ঞাসা করছে? রেঞ্জ। তাহলে রেঞ্জ 4 1 0 1, তাহলে 410 এটা সঠিক। খেয়াল রাখতে হবে আমরা একই উপাদানের পুনরাবৃত্তি করব না। খেয়াল করে দেখেন, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তো আমরা এখানে কি 1 দুইবার লিখব? না, কোনো দরকার নাই, আমরা একবারই লিখব 410, অর্থাৎ একই উপাদানের পুনরাবৃত্তি আমরা করব না। তাহলে প্রথম অপশনটা সঠিক, রেঞ্জ। এবার s ইনভার্স 1 দেওয়া, s ইনভার্স 1 মানে হচ্ছে বিপরীত অন্যয়। এখানে ওদের যেই অন্যয়টা দেওয়া তার বিপরীত অন্যয় এখানে দিছে, এটা কি সঠিক কিনা? বিপরীত অন্যয়টা কি? x এর মানটা যাবে y এর জায়গায়, y এর মানটা যাবে x এর জায়গায়, জাস্ট জায়গাটা অদল বদল হবে, জায়গাটা এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, ডোমেনটা জায়গায় যাবে রেঞ্জের জায়গায়, রেঞ্জ আসবে ডোমেনের জায়গায়। তাহলে আমরা বলতে পারি যে এটা আমরা এখন লিখবো কিভাবে করে? 4 আগে -2 পরে, 1 আগে -1 পরে, 0 আগে 0 পরে, 1 আগে 1 পরে। ইয়েস, এটা পুরাটা ঠিক আছে। তাহলে 2 নাম্বার অপশনটাও সঠিক। 3 নাম্বার বলছে এস এক এক ফাংশন। আচ্ছা, যখন এরকম অন্যয় দেওয়া থাকে, ক্রোমোজোর দেওয়া থাকে, তখন আমরা এক এক ফাংশন কিভাবে করে বুঝবো? এই ক্ষেত্রে আমরা দেখবো একদম সহজ কথায় যে রেঞ্জের পুনরাবৃত্তি ঘটছে কিনা। যদি আমরা দেখি রেঞ্জের পুনরাবৃত্তি ঘটেছে, মানে একই রেঞ্জ একাধিকবার আছে, একই রেঞ্জ একাধিকবার আছে, তখন আমরা সেটাকে আর এক এক ফাংশন বলতে পারবো না। কারণ এক এক ফাংশন হচ্ছে একটা ডোমেন একটা রেঞ্জ, একটা ডোমেন একটা রেঞ্জ। এই ডোমেন আর ব্যবহার করা হবে না, এই রেঞ্জও আর আসবে না। একটা ডোমেন আমি বসাইলাম, এইটার ফলে যেই রেজাল্ট আসলো সেটাই তো রেঞ্জ। তাহলে ডোমেন আর রেঞ্জ, এই ডোমেনটাও আর পুনরাবৃত্তি ঘটবে না, এই রেঞ্জেরও আর পুনরাবৃত্তি ঘটবে না। তো সহজ কথায় বললে রেঞ্জের পুনরাবৃত্তি যেন না হয়। যদি আমি এক এক ফাংশন পেতে চাই তাহলে আমি দেখব রেঞ্জের পুনরাবৃত্তি ঘটছে কিনা। যদি রেঞ্জের পুনরাবৃত্তি না ঘটে আমি বলবো এক এক ফাংশন, যদি রেঞ্জের পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা বলবো এক এক ফাংশন না। কারণ আপনারা বলতে পারেন স্যার রেঞ্জ নিয়ে কেন বলতেছেন, ডোমেন নিয়ে বলতেছেন না যে? কারণ ডোমেনের যদি পুনরাবৃত্তি ঘটে সেটা তো আর ফাংশনই হয় না। যখন কোনো অন্যয়ের ক্ষেত্রে ডোমেনের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ একাধিক ক্রোমোজোরের মধ্যে আমরা দেখতেছি একই ডোমেনের পুনরাবৃত্তি ঘটেছে, একই ডোমেন একাধিকবার আছে, তখন সেটা আর ফাংশনই না। তো এই জন্য তো ফাংশনে যদি না হয় তাহলে আবার এক এক ফাংশন কোথা থেকে আসলো? এই জন্য আমরা যেই কাজটা করব যে ডোমেন ভিন্ন ভিন্ন, ওকে ফাইন, এখন রেঞ্জের দিকে খেয়াল করো, রেঞ্জের কোনো পুনরাবৃত্তি ঘটে নাই তো, এই জন্য শুধু এটা মনে রাখলেই হবে। তাহলে এক এক ফাংশন রেঞ্জের পুনরাবৃত্তি না ঘটলেই এক এক ফাংশন। তাহলে এখানে দেখতেছি এটা রেঞ্জ 1, রেঞ্জ 1। তাহলে দেখেন এখানেও রেঞ্জ, এখানেও রেঞ্জ, একই রেঞ্জ, তাহলে রেঞ্জের পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে যেহেতু রেঞ্জের পুনরাবৃত্তি ঘটেছে তাহলে এই অন্যয়টা এক এক ফাংশন না। এটা ফাংশন হইতে পারে যে ডোমেন ভিন্ন ভিন্ন, এটা ফাংশন, কিন্তু এটা এক এক ফাংশন না। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 121 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো 122 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি s ইকুয়াল টু, এটাও একটা অন্যয় দেওয়া ক্রোমোজোর উল্লেখ করা আছে 3,2 4,5 6,7, তাহলে এই নিচের তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক? তো
তো আমরা ডোমেন রেঞ্জ, ডোমেন বলতে জানি যে প্রথম যেই উপাদানগুলো তারা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে প্রথম উপাদান 3 4 6, এখানে দেওয়া আছে ডোমেন 3 4 6, তাহলে এটা সঠিক। এরপরে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো, ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ 2 5 7, এটাও সঠিক। তারপরে বিপরীত অন্বয়, এই যে এস ইনভার্স দেওয়া বিপরীত অন্বয়, বিপরীত অন্বয়টা কি? জাস্ট জায়গাটা অদল বদল করবো, এক্স যাবে ওয়াই এর জায়গায়, ওয়াই যাবে এক্স এর জায়গায়, ডোমেন যাবে রেঞ্জের জায়গায়, রেঞ্জ যাবে ডোমেনের জায়গায়। তাহলে 2,3 5,4 7,6, এটা হচ্ছে ফলাফল। তাহলে 2,3 5,4 7,6, হ্যাঁ সঠিক। তাহলে তিনোটা অপশনই সঠিক। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 123 নম্বর প্রশ্ন একই রকম, আমরা একটা অন্বয়ের মধ্যে ক্রোমোজোরগুলো দেখতে পাচ্ছি, রেঞ্জ জিজ্ঞাসা করছে, তাহলে 3103, এটা হচ্ছে সঠিক উত্তর। তবে এখানের মধ্যে রেঞ্জের পুনরাবৃত্তি আছে, আমরা একই উপাদানকে একাধিকবার লিখবো না, মানে লেখার ক্ষেত্রে একাধিকবার লিখবো না আমরা। এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট হবে না, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট, কারণ আমরা যখন শুধু ডোমেন লিখি, শুধু ডোমেন, তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, শুধু রেঞ্জ আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, ঠিক আছে? এখানে ফার্স্ট ব্র্যাকেটটা হবেই না, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এস এর রেঞ্জ 310, আচ্ছা তাহলে এক নম্বর তথ্যটা সঠিক। এস একটি একক ফাংশন, হ্যাঁ একক ফাংশন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে একক ফাংশন বলল, আমরা একটু আগে আলোচনা করেছি, আমরা জাস্ট রেঞ্জের দিকে তাকাবো, রেঞ্জের পুনরাবৃত্তি হয়েছে কিনা। যদি রেঞ্জের পুনরাবৃত্তি হয় তাহলে সেটা একক ফাংশন না। আর যদি দেখি যে না রেঞ্জের কোনো পুনরাবৃত্তি হয় নাই, সবগুলো রেঞ্জ ভিন্ন 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 ভিন্ন, তাহলে এটা একক ফাংশন হবে। তাহলে এখানে আমরা দেখতেছি 3103, এই যে 3 এটাও রেঞ্জ, আর এই যে 3 এটাও রেঞ্জ, তাহলে রেঞ্জের পুনরাবৃত্তি ঘটেছে, একই রেঞ্জ একাধিকবার আছে, তাহলে আমরা বলবো এটা একক ফাংশন না। তারা বলছে একক ফাংশন, কিন্তু এটা সঠিক না। এবার 3 নম্বর তথ্য বিপরীত অন্বয়ের কথা বলছে, জাস্ট জায়গাটা অদল বদল করবো, 3,2 1,4 0,5 3,6, সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নম্বর অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। 124 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে বলা হলো একটা অন্বয় দেওয়া আছে, ক্রমজোরগুলো উল্লেখ করা আছে, রেঞ্জ, তাহলে 4 1 0 1 4, তাহলে এখানের মধ্যে দেখেন একই উপাদান কিন্তু একাধিকবার করে আছে, তাহলে আমরা লেখার ক্ষেত্রে একাধিকবার লিখবো না, একবার একবার করে লিখবো। তাহলে 4 লিখলাম, 1 লিখলাম, 0 লিখলাম, এই 1 এবং 4 তাদেরকে আমরা আর লিখবো না, এই 1 এবং 4কে আমরা আর লিখবো না। তাহলে 4 1 0 লেখা হয়ে গেছে, এটা রেঞ্জ, এটা সঠিক। এবার বলছে এস ইনভার্স, মানে এটা এস ইনভার্স 1, অর্থাৎ এটার বিপরীত, এটার বিপরীত, তাহলে জায়গাটা অদল বদল হবে। তাহলে 4,1 1,2 3 0,3 1,4 4,5, এটা সঠিক। এস একটি ফাংশন বলে নাই, এক এক ফাংশন এটা বলে না, বলছে এস একটি ফাংশন, মানে এখানে যে অন্যয়টা দেওয়া আছে এটা ফাংশন। তো ফাংশন হইতে হইলে আমরা ডোমেনের দিকে তাকাবো, যে ডোমেনের কোনো পুনরাবৃত্তি ঘটে নাই তো, সবগুলো ডোমেন ভিন্ন ভিন্ন, তো যদি ডোমেনের পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটা ফাংশন না। আর যদি ডোমেনগুলো ভিন্ন ভিন্ন হয়, প্রত্যেকটা ডোমেন ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা ডোমেন ভিন্ন ভিন্ন, তাহলে সেই ক্ষেত্রে এটা ফাংশন। তাহলে আমরা এখন ডোমেনের দিকে তাকাবো, 1 2 3 4 5, প্রত্যেকটা ডোমেন ভিন্ন, প্রত্যেকটা ডোমেন ভিন্ন, সুতরাং এটা হচ্ছে ফাংশন। তাহলে এটাও সঠিক। তাহলে 1 ও 3 1 2 3 তিনোটাই সঠিক, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 125 নাম্বার প্রশ্ন, এখানের মধ্যে অন্যয় দেওয়া আছে, এফ একটি ফাংশন, এতক্ষণ যেমন এস দিয়ে লেখা ছিল, এখন এফ দিয়ে লিখছে, এটা কোনো বিষয় না। তো এফ একটি ফাংশন, ডোমেন সব ভিন্ন ভিন্ন কিনা, 2 3 4, হ্যাঁ ডোমেন সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এটা ফাংশন, সঠিক। ফাংশনটি এক এক ফাংশন, এটা কি এক এক ফাংশন, আমরা দেখব রেঞ্জের পুনরাবৃত্তি ঘটেছে কিনা, যদি রেঞ্জের পুনরাবৃত্তি ঘটে তাহলে এটা এক এক ফাংশন না, আর যদি পুনরাবৃত্তি না ঘটে থাকে তাহলে এটা এক এক ফাংশন। তাহলে রেঞ্জের পুনরাবৃত্তি ঘটছে নাকি ঘটে নাই, -1 -2 -2, এই যে রেঞ্জের পুনরাবৃত্তি ঘটেছে, রেঞ্জের পুনরাবৃত্তি ঘটেছে, যেহেতু রেঞ্জের পুনরাবৃত্তি ঘটেছে তাহলে এটা আর এক এক ফাংশন না। কারণ যদি রেঞ্জের পুনরাবৃত্তি না ঘটতো তাহলে এটা এক এক ফাংশন হইতো, কিন্তু এখানে রেঞ্জের পুনরাবৃত্তি ঘটছে, তাহলে এটা এক এক ফাংশন
না। তাহলে এখানে তারা এক এক ফাংশন বলছে, এটা ভুল। এবার 3 নাম্বার, এফ অন্যয়ের রেঞ্জ। তাহলে রেঞ্জ কি? দ্বিতীয় উপাদান -1 -2। তাহলে এটা আমরা লিখে ফেলব। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 126 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। 126 নাম্বার প্রশ্নে এখানের মধ্যে এস ইকুয়াল টু অন্যয় দেওয়া আছে, ক্রমজোরগুলো উল্লেখ করা, 3টা অপশন দেওয়া। এস অন্যটি একটি ফাংশন, ডোমেন কি ভিন্ন ভিন্ন? 1 2 3 7, হ্যাঁ সবগুলো ডোমেন ভিন্ন ভিন্ন, তাহলে এটা ফাংশন। সবগুলো ডোমেন ভিন্ন ভিন্ন, এটা ফাংশন। এস অন্যটি একটি এক এক ফাংশন, তাহলে এবার রেঞ্জের দিকে তাকাবো। রেঞ্জ কি সব ভিন্ন ভিন্ন? -1 -2 -2 -9, এই -2 -2 রেঞ্জের পুনরাবৃত্তি ঘটেছে, তাহলে এটা এক এক ফাংশন না। তাহলে 2 নম্বর অপশনটা ভুল। 3 নম্বর, এস এর রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলো -1 -2 -9, হ্যাঁ সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। 127 নম্বর প্রশ্ন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস টু এর জন্য x ইকুয়াল টু 2 এর জন্য f অফ x সংজ্ঞায়িত। যদি আমি x ইকুয়াল টু 2 বসাই, মানে x এর মান হিসেবে 2 বসাই, তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, মানে এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এটার ফলাফল পাওয়া যাবে, এরকম কোনো কিছু। আসলে আমরা 2 বসাই, যদি এখানে 2 বসাই, এখানে 2 বসাই, তাহলে কি থাকবে? উপরে 2 আর নিচে থাকবে 0। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা বলেন, কোন একটা ভগ্নাংশের হর কি 0 হতে পারে? কোন একটা ভগ্নাংশের হর যদি 0 হয়, তাহলে আমরা কি সামনের দিকে আর এগোতে পারবো, রেজাল্ট পাবো? যদি রেজাল্ট না পাই, তাহলে আমরা এটাকে আর সংজ্ঞায়িত বলতে পারতেছি না। তাহলে আমরা বলবো যে না, ভগ্নাংশের হর তো 0 হইতে পারে না। তো এক্স এর মান 2 বসাইলে হর 0 হয়ে যায়, আর সামনে আগানো যাবে না, তো এটা তো ঠিক হবে না। তাহলে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে না। হ্যাঁ, যদি এক্স এর মান 2 বসাই, তাহলে আর সংজ্ঞায়িত হবে না, অর্থাৎ এটার আমরা আর সামনের দিকে এগোতে পারবো না, সঠিক রেজাল্ট বেরোবে না, ভগ্নাংশের হর 0 হতে পারে না। এবার আসুন পরবর্তী অপশনে তাকাই। এই এফ অফ এক্স একটি এক এক ফাংশন। এই যে এফ অফ এক্স যেটা দেওয়া আছে, এটি হচ্ছে এক এক ফাংশন। তো এটাকে আসলেই এক এক ফাংশন কিনা? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস টু, এই ফাংশনটা এক এক ফাংশন কিনা? যেহেতু এটা এমসিকিউ, এটা তো সৃজনশীল না, সৃজনশীল হইলে আমরা অনেক কিছু লিখে ব্যাখ্যা দিয়ে করতাম, এটা এমসিকিউ, সহজে কীভাবে করে বুঝতে পারি। 3টা জিনিসের দিকে খেয়াল করব। যখন কোনো একটা ফাংশন দিয়ে আমাকে বলবে যে এটা কি এক এক ফাংশন, আমি 3টা জিনিসের দিকে তাকাবো। ওই 3টা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য যদি ওই ফাংশনটার মধ্যে থাকে, তাহলে সেটা আর এক এক ফাংশন হবে না। আর ওই 3টা বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্যই যদি ওই ফাংশনের মধ্যে না থাকে, তাহলে এটা এক এক ফাংশন হবে। অর্থাৎ এই 3টা বৈশিষ্ট্যের কোনোটা যদি থাকে, তাহলে এক এক ফাংশন না। এই 3টা বৈশিষ্ট্যের কোনোটাই যদি না থাকে, তাহলে এটা এক এক ফাংশন। সেই 3টা বৈশিষ্ট্য কি? সেই 3টা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা দেখব যেই ফাংশনটা দেওয়া, সেখানের মধ্যে চলকের পাওয়ার মানে সূচক, চলকের পাওয়ার জোড় সংখ্যা কিনা, চলকের পাওয়ার জোড় সংখ্যা কিনা। যদি চলকের পাওয়ার জোড় সংখ্যা হয়, তাহলে সেই ফাংশনটা এক এক ফাংশন না। আমরা দেখব চলকটা মডুলাসের মধ্যে আছে কিনা, চলকটা মডুলাসের মধ্যে আছে কিনা। যদি চলকটা মডুলাসের মধ্যে থেকে থাকে, তাহলে সেটা এক এক ফাংশন না, সেটা এক এক ফাংশন না। আমরা দেখব চলকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আছে কিনা, সরাসরি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যুক্ত কিনা। যদি যুক্ত থাকে, তাহলে সেই ফাংশনটাও এক এক ফাংশন হবে না। তাহলে 3টা বৈশিষ্ট্য: চলকের পাওয়ার জোড় সংখ্যা, চলক মডুলাসের মধ্যে, চলক ত্রিকোণমিতিক অনুপাতের সাথে। এই 3টা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য যদি আপনি পান যে হ্যাঁ আছে, এই 3টা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য এর মধ্যে আছে, তাহলে সে এক এক ফাংশন না। আর এই 3টা বৈশিষ্ট্যের কোনোটাই আপনি খুঁজে পাইলেন না, আপনি বলবেন এক এক ফাংশন। এমসিকিউর ক্ষেত্রে খুব সহজেই জিনিসটা মনে রাখা যায়। তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে চলকটা পাওয়ার জোড় সংখ্যা না, চলকটা মডুলাসের মধ্যে নাই, চলকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে নাই, তাহলে ওই 3টা বৈশিষ্ট্যের কোনোটাই এখানের মধ্যে নাই, তাহলে এটা এক এক ফাংশন, এটা সঠিক। এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 1, এটার বিপরীত ফাংশন হলো 2x বাই এক্স মাইনাস 1। তো আসেন আমরা এটা করে ফেলি, খুব সহজেই করে ফেলবো আমরা। বিপরীত ফাংশন করতে গেলে এক্স বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই ধরে ফেললাম। এবার আমরা পরবর্তী লাইনে যাব, এক্স ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এক্স। আমরা এক্সকে একা বানানোর চেষ্টা করব, আমরা এক্সকে একা বানানোর চেষ্টা করব। এক্স কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ওয়াই। আমরা যদি এই টু ওয়াই মাইনাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করি, এক্সের জায়গাতে এফ ইনভার্স এক্স লিখব। যারা বিপরীত ফাংশন আপনারা আশা করি খুব ভালো করেই জানেন,
সৃজনশীলের ক্ষেত্রে। তো এমসিকিউ এর ক্ষেত্রে তারা এত বেশি সময় নিয়ে করা যাবে না, খুব দ্রুত গতিতে কীভাবে করে করা যায় এইভাবে করে ফেললাম। তাহলে এফ ইনভার্স এক্স এখানের মধ্যে আমরা লিখব 2x বাই এক্স মাইনাস ওয়ান। এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে 2x বাই এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে সঠিক। তাহলে 2 ও 3 সঠিক, 2 ও 3 গ নাম্বার অপশনে আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তো 128 নম্বর প্রশ্নে বলছে s ইকুয়াল টু এক্স কমা ওয়াই একটা অন্যয় দেওয়া সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16, তিনটা অপশন দেওয়া আছে। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, আমরা একটু এখানে লিখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন দেখব যে এক্স এর পাওয়ারেও স্কোয়ার আছে, ওয়াই এর পাওয়ারেও স্কোয়ার আছে এবং সমান চিহ্নের এই পাশের সংখ্যাটাকেও স্কোয়ার দিয়ে প্রকাশ করা যায়, মানে পূর্ণবর্গ সংখ্যা, তখন এই সমীকরণটা হচ্ছে বৃত্তীয় সমীকরণ। কি সমীকরণ? বৃত্তীয় সমীকরণ, অর্থাৎ এটা দিয়ে আমরা বৃত্ত পাবো। এই সমীকরণটা ব্যবহার করে আমরা বৃত্ত পাবো। বৃত্ত আমরা যখন লেখচিত্র অঙ্কন করতে যাব তখন আমরা সেখানের মধ্যে বৃত্ত দেখতে পাবো, যে একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এক্স এর পাওয়ারও স্কোয়ার, ওয়াই এর পাওয়ারও স্কোয়ার, সমান চিহ্নের এই পাশে থাকা সংখ্যাটাকেও স্কোয়ার দিয়ে প্রকাশ করা যাচ্ছে, তখন এই সমীকরণটা হচ্ছে বৃত্তীয় সমীকরণ। এটা দ্বারা আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো। তো আমাদেরকে বলছে অন্যটির লেখচিত্র একটি বৃত্ত, এটা সঠিক, কারণ এটা ব্যবহার করে আমরা যখন লেখচিত্র তৈরি করতে যাব তখন আমরা বৃত্ত পাবো। বৃত্তের জন্য দুইটা জিনিস দরকার হবে গ্রাফ পেপারের মধ্যে। লেখচিত্র কোথায় আঁকবেন? গ্রাফ পেপারে না। তো সেখানের মধ্যে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা কোথায় হবে। তো বৃত্তের কেন্দ্র তো একটা বিন্দু, তো বৃত্তের কেন্দ্রবিন্দুটা কোন জায়গাতে হবে, তার মান। আরেকটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, বৃত্তের ব্যাসার্ধ। তো এখানের মধ্যে যখন সমীকরণটা এরকম থাকে তখন এরকমভাবে লেখা হয় যে x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। এই যে x মাইনাস 0 এই 0 লিখব, ওয়াই মাইনাস 0 এই 0 লিখব। এই 0,0 হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এই যে 4, শুধু 4, এই 4 হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তো এটা সৃজনশীল কর্তৃক অনেক কিছু বলা হয়, এখন আর বলার দরকার নেই, আশা করি খুব ভালো করে জানেন তারা। আচ্ছা, তাহলে অন্যটির লেখচিত্র একটি বৃত্ত, অন্যটি ফাংশন নয়, এই কথাটা সঠিক। কারণ আমরা যখন লেখচিত্র হিসেবে কোনো বৃত্ত পাই তখন সেই বৃত্তটি আর ফাংশন হয় না। যখন কোনো সমীকরণকে ব্যবহার করে লেখচিত্রতে বৃত্ত পাওয়া যায় তখন সেটি আর ফাংশন হয় না, অর্থাৎ ওই সমীকরণটা আমি বলতে পারবো না যে এটা ফাংশন, এটা বলা যাবে না। কেন বলা যাবে না আসলে একটু দেখি। মনে করেন এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো আপনি একটা বৃত্ত অঙ্কন করলেন। বৃত্ত অঙ্কন করার দ্বারা বৃত্তটা যখন আমি বৃত্ত আঁকলাম, এটা ফাংশন নাকি ফাংশন না, এটা আমি কীভাবে করে নির্ধারণ করব। এটা নির্ধারণ করার জন্য আমাকে দেখতে হবে ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাগুলো তাদেরকে এই লেখচিত্র কয়টা বিন্দুতে ছেদ করছে। যদি ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাগুলোকে লেখচিত্রটি একাধিক বিন্দুতে ছেদ করে থাকে তাহলে এটা ফাংশন হবে না। যেমন দেখেন এই বৃত্তটা ওয়াই অক্ষকে এই বিন্দুতেও ছেদ করছে, বরাবর এই বিন্দুতেও ছেদ করছে। লেখচিত্রটা ওয়াই অক্ষকে এই বিন্দুতেও ছেদ করছে, এই বিন্দুতেও ছেদ করছে। তাহলে এই আমরা বলবো যে এই লেখচিত্রটা বা এই অন্যয়টা ফাংশন না। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তাই না, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করছে, একাধিক বিন্দুতে না, তাহলে এটা ফাংশন না। একাধিক বিন্দুতে ছেদ করছে, এটা ফাংশন না। কিন্তু এটা যদি অর্ধবৃত্ত হইতো, অর্ধবৃত্ত, প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি অর্ধবৃত্ত হইতো, অর্ধবৃত্ত, তাহলে কিন্তু এটা আবার ফাংশন হইতো। কারণ অর্ধবৃত্ত হওয়ার কারণে দেখেন লেখচিত্রটা ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাগুলোকে কেবলমাত্র একটা করে বিন্দুতেই ছেদ করছে, তখন এটা ফাংশন। যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে এটা ফাংশন না। যখন এটা বৃত্ত হয়ে যাবে তখন এটা আর ফাংশন হবে না, কারণ একাধিক বিন্দুতে ছেদ করতেছে। আচ্ছা, এবার অন্যটির লেখচিত্র ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করে। আগেই আমরা বলেছি যে এইটার ক্ষেত্রে এক্স এর মান হবে 0, ওয়াই এর মান হবে 0, মানে এক্স এর মান ওয়াই এর মান না, ওই যে বিন্দু বৃত্তটির কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, তখন আমরা পাবো 0,0 আর ব্যাসার্ধ 4। এটাই যে আগেই আপনারা দেখতে পেয়েছেন, এই যে এখানে এই যে আপনাদের সামনেই আছে। তাহলে 0,0 এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি যদি এখন কোনো একটা বৃত্ত অঙ্কন করতে যাই তাহলে 0,0
এখান থেকে 4 একক দূরে এসে আমি এটা বৃত্তটাকে ঘোরাবো। তাহলে এটার মান কত? এখান থেকে ডান পাশে আসলেন 4,0, বাম পাশে আসলেন -4,0। এখান থেকে উপরে উঠলেন, এটা কিন্তু 0। এখান থেকে উপরে উঠলেন 4 একক, তাহলে 0,4। এখান থেকে নিচে নামলেন, তাহলে 0,-4। আমাকে বলছে অন্যটির লেখচিত্র ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে সেট করে। এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষকে এই বিন্দুতে সেট করছে। আমাদের এই লেখচিত্রটা এই বিন্দুতে সেট করছে। বিন্দুর মান কত? 0,4। এই বিন্দুতে সেট করছে, বিন্দুর মান কত? 0,-4। আমাদেরকে 4,0 না, এটা হয় নাই। অন্যটির লেখচিত্র ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে সেট করে, এটা সঠিক না। কারণ যেহেতু বলছে ওয়াই অক্ষতে সেট করে, তো ওয়াই অক্ষতে সেট করলে এক্স এর মান 0 হয়। যেহেতু ওয়াই অক্ষ বলছে, আপনি ওয়াই অক্ষের যেই জায়গাতেই বসান না কেন এক্স এর মান তো 0 হবে, ওয়াই এর মানটা অন্য কোনো কিছু হবে। এক্স এর মান তো 0 হবে, ওয়াই এর মান অন্য কিছু হবে। এক্স এর মান তো 0 হবে, ওয়াই এর মান অন্য কিছু হবে। কারণ ওয়াই অক্ষের উপরে অবস্থান করলে এক্স এর মান 0 ফিক্সড, ওয়াই এর মান ভিন্ন ভিন্ন হতে পারে। আবার যখন এক্স অক্ষের উপরে অবস্থান করবেন, এক্স অক্ষের উপরে, তখন ওয়াই এর মান 0। দেখেন যে এখানে ওয়াই এর মান 0, এই যে দেখেন ওয়াই এর মান 0। এক্স অক্ষের উপরে অবস্থান করলে ওয়াই এর মান 0, এটা ফিক্সড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে স্থিত করে। যেহেতু ওয়াই অক্ষ বলছে, তাহলে এক্স এর মান 0 হবে, কিন্তু এখানে এক্স এর মান 0 না, তার মানে এটা ভুল, বুঝাই যাচ্ছে। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে, এটা সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে যাব। এই প্রশ্নটা অনেক কথাবার্তা বলা হয়ে গেছে, এটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। পরের প্রশ্নটা একদম হুবহু একই রকমের প্রশ্ন। এখানে মধ্যে বলছে s ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণটা যেটা দেওয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস 36, এটা ওই পাশে গেলে কি হবে? 36। আমরা 36কে কি লিখতে পারি? 6 স্কোয়ার। দেখেন তো সবার উপরে স্কোয়ার হয়ে গেছে না? তাহলে আমরা বুঝিয়ে গেছি এটা হচ্ছে একটা বৃত্তীয় সমীকরণ। আমি এই সমীকরণ দিয়ে বৃত্ত আঁকতে পারবো, লেখচিত্রটা বৃত্তীয় লেখচিত্র হবে। ওকে, তো এখানের মধ্যে অন্যটি ফাংশন নয়। আচ্ছা, এটা দিয়ে যেহেতু বৃত্ত তৈরি করা যাবে, তার মানে নিশ্চিত এটা ফাংশন না, কারণ বৃত্তীয় লেখচিত্র মানেই সেটা আর ফাংশন না। তাহলে এই কথাটা সঠিক। অন্যটির লেখচিত্র একটি বৃত্ত, হ্যাঁ এটাও সঠিক। অন্যটির লেখচিত্র ওয়াই অক্ষকে 6,0 বিন্দুতে সেট করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে ওয়াই অক্ষ, তাহলে নিশ্চিতভাবে এক্স এর মান 0 হবে, কিন্তু এখানে তো এক্স এর মান 0 না, এখানে তো এক্স এর মান অন্য কোনো কিছু, তার মানে এটা ভুল, বুঝাই যাচ্ছে। তাহলে 1 ও 2 সঠিক, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 130 নম্বর প্রশ্নে বলছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ফাংশনের লেখচিত্রের এই তিনটা তথ্যের মধ্যে কোনটা কোনটা সঠিক আমাদেরকে বের করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, সবার প্রথমে একটু দেখা দরকার, যে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 এটা কিসের সাথে মিলতেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে দ্বিঘাত সমীকরণ, তো এটার সাথে আমরা দেখতেছি যে এটা মিলতেছে। এক্স স্কোয়ার যদি এই মুহূর্তে সমীকরণ না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটার সাথে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 এটা মিলতেছে। এক্স স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে চলক ছাড়া একটা পদ। তো যখন ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লেখা হয়, তখন এটা হচ্ছে দ্বিঘাত ফাংশন। দ্বিঘাত ফাংশন মানে চলকের পাওয়ার 2, দ্বিঘাত ফাংশন। তো এই দ্বিঘাত ফাংশনের ক্ষেত্রে আমরা যখন লেখচিত্র অঙ্কন করব, সেটা হবে পরাবৃত্ত। কি হবে? পরাবৃত্ত। ঠিক এই মুহূর্তে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার পরাবৃত্ত জিনিসটা কি? তো এটা যদি আপনাদের এই নবম দশম শ্রেণীর হিসেবে সহজে বোঝার জন্য একটু যদি বলি, যে এই যে আপনারা যখন লেখচিত্র আঁকতে গিয়ে এইরকমভাবে দেখতে পান অনেকটা ইউ এর মতো, অথবা এরকম, হ্যাঁ ইউ এর মতো, এটাকে বলা হয় পরাবৃত্ত। এখন বলছে এটা তো বুঝলাম, চিত্র দেখলাম, এটা পরাবৃত্ত, কিন্তু জিনিসটা আসলে কি? এই পরাবৃত্ত জিনিসটা আসলে কি? পরাবৃত্ত জিনিসটা হচ্ছে যে ইউ আকৃতির একটি বক্ররেখা। তো এই বক্ররেখাটি নির্দিষ্ট একটা বিন্দু থেকে, বক্ররেখাটির উপর অবস্থিত নির্দিষ্ট একটা বিন্দু থেকে তার ডান দিক এবং বাম দিকের বিন্দুগুলো সবসময় সমান দূরত্ব বজায় রাখবে। এই পরাবৃত্ত হচ্ছে এমন একটি লেখচিত্র, যেই লেখচিত্রের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে
তার দুই পাশের বিন্দুগুলো সবসময় সমান দূরত্ব অবলম্বন করবে, সমান দূরত্ব বজায় রাখবে। এটা হচ্ছে শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু থেকে তার ডান পাশ এবং বাম পাশের বিন্দুগুলো সবসময় সমান দূরত্ব বজায় রাখবে। যেমন এটার এই পাশে যেই বিন্দুটা যতটুকু দূরত্ব এখানে আছে একই পরিমাণ দূরত্ব বজায় রেখে এখানে একটা বিন্দু হবে। এখান থেকে এখানে যদি আমি এসে একটা বিন্দু দিই তাহলে যতটুকু দূরত্ব একই পরিমাণ দূরত্ব এদিকেও অনুসরণ করবে, বজায় রাখবে। তো পরাবৃত্ত হচ্ছে এমন একটি বক্ররেখা যেই বক্ররেখাটির উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দুই পাশের বিন্দুগুলো সবসময় সমান দূরত্ব বজায় রাখবে এবং এটি হবে একটি ইউ আকৃতির। কি আকৃতির? ইউ আকৃতির। এটি হয় উপরের দিকে ফাঁকা থাকবে, দেখেন উপরের দিকে কিন্তু ফাঁকা, এই যে উপরের দিকে ফাঁকা, এটি উপরের দিকে ফাঁকা, অথবা জিনিসটা এরকম হইতে পারে যে এরকম, হ্যাঁ, তখন এটা নিচের দিকে ফাঁকা, হয় উপরের দিকে ফাঁকা অথবা নিচের দিকে ফাঁকা, এরকমটা হইতে পারে। তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 এই ফাংশনের লেখচিত্রের আকার পরাবৃত্তাকার, এটি সঠিক, এটা পরাবৃত্তাকার, অর্থাৎ এটা হবে ইউ আকৃতির একটি বক্ররেখা যেটি উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দুই পাশের বিন্দুগুলো সবসময় সমান দূরত্ব বজায় রাখবে। এবারে 2 নম্বর তথ্য, এক্স অক্ষ বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে। এখানের মধ্যে এক্স অক্ষ বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1, যেহেতু এটা y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেটার সাথে মিলে গেছে, এই জন্য এটা পরাবৃত্তাকার আমরা বলতে পারতেছি। যদি আপনাদেরকে আমি একটু মূল বই থেকে দেখাই, আপনাদের মূল বইয়ের মধ্যে দেওয়া আছে, এই যে দেখেন y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটি হচ্ছে দ্বিঘাত ফাংশন। তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1, এটা দিয়ে যখন আমরা এই যে একটা লেখচিত্র তৈরি করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখচিত্রটা, এই যে এটা কিন্তু একদম বাস্তব, হ্যাঁ, একদম ওই সমীকরণটা দিয়ে এই লেখচিত্রটা তৈরি করা হয়েছে। এই যে লেখচিত্রটা আপনারা দেখতেছেন, এই বিন্দুটা থেকে কিন্তু তার এই দুই পাশের বিন্দুগুলো সব সময় সমান দূরত্ব বজায় রাখবে। এখান থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব এই দিকেও ততটুকু দূরত্বই থাকবে, এখান দিয়ে যতটুকু দূরত্ব এখান থেকেও ঠিক ততটুকুই দূরত্ব থাকবে, সবসময় দূরত্বটা সমান সমান হবে। এখান থেকে এই পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব থাকবে এখান থেকে এই পর্যন্ত একই পরিমাণ দূরত্ব থাকবে। ওকে, এটা একটা পরাবৃত্ত। তো এখন এই পরাবৃত্তটা আমরা দেখতেছি উপর দিক দিয়ে ফাঁকা, হ্যাঁ, উপর দিক দিয়ে খোলা, এই পরাবৃত্তটার উপর দিক দিয়ে খোলা। তো এখন আমাদেরকে যেই বিষয়টা পরবর্তী অপশনে যেটা বললো যে এক্স অক্ষ বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে, এই কথাটার মানে কি? প্রতিসম বিন্দু জিনিসটা আসলে এখানে দেখি, সেটা হচ্ছে আপনি যদি যেই পরাবৃত্তটা আঁকলেন, পরাবৃত্তটা আঁকার পর প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, এই যে পরাবৃত্তটা আঁকলেন, এই যে যেই বিন্দুটা একদম মাঝ বরাবর ছিল সেই বিন্দু বরাবর আমি যদি এই যে যেই রেখাটা আছে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল যেই রেখাটা আছে, এবার আমি যদি এটাকে একটা কাগজ চিন্তা করে যদি এটা ভাঁজ করি, এই পাশ থেকে এটা এই পাশে ভাঁজ করি, আমি যদি একটা কাগজ দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন যে এটা একটা কাগজ। তো ধরেন এই চিত্রটা এখানে আঁকা হয়েছে, হ্যাঁ, এই লেখচিত্রটা এখানে আঁকা হলো, তখন আমি যদি এটাকে এইভাবে করে ভাঁজ করি, সবাই একটু খেয়াল করেন, যদি এইভাবে করে ভাঁজ করি তাহলে আমরা তখন কি দেখতে পাবো? আমরা তখন দেখতে পাবো এই পাশের যেই অংশটুকু ছিল, মানে ওই লেখচিত্রের যেই অংশটুকু ছিল সেটা হুবহু এই পাশের অংশটুকুর উপরে গিয়ে পড়বে, হ্যাঁ, এই অংশটা, এই যে এই অংশটা হুবহু এখানে এসে পড়বে, এটার উপরে গিয়ে পড়বে। এই চিত্রটা এটার উপরে আঁকা আছে, তারপরে যখন এটাকে ভাঁজ করবেন তখন দেখবেন এই অংশটা গিয়ে ওইটার উপরে গিয়ে পড়বে। এই যে পড়লো ওইটার উপরে গিয়ে, তাহলে এই বিন্দুটা এখানের মধ্যে গিয়ে এসে পড়বে, এই বিন্দু এখানে এসে পড়বে, এই বিন্দু এখানে এসে পড়বে, এই বিন্দু এখানে এসে পড়বে, একটা বিন্দু ঠিক তার বিপরীত পাশের ওই বিন্দুর উপরে গিয়ে পড়বে, এই বিন্দুটা ঠিক তার বিপরীত পাশের ওই বিন্দুর উপরে গিয়ে পড়বে, তখন এটাকে বলা হয় প্রতিসম বিন্দু। এইটার প্রতিসম বিন্দুটা এইটা, এইটার প্রতিসম বিন্দুটা এইটা, ঠিক আছে, এই বিন্দুগুলো তার প্রতিসম বিন্দুর উপরে গিয়ে পড়বে। ওকে ফাইন, ঠিক আছে স্যার, এটা বুঝলাম যে কাগজটাকে যদি লেখচিত্রটা আমি ভাঁজ করি, লেখচিত্রটাকে ভাঁজ করলে এটা তার প্রতিসম বিন্দুর উপরে গিয়ে পড়বে, এই অংশটুকুর উপরে এসে পড়বে, তার মানে প্রতিসম বিন্দু, একটার উপর আরেকটা বরাবর। তো এখন কথা হচ্ছে আমাদের অপশনেতে বলছে এক্স অক্ষ বরাবর,
কি অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে, এই কথাটা এখানে সঠিক না। কারণ আপনি একটু চিন্তা করেন তো প্রিয় শিক্ষার্থী, আপনি যখন এই পরাবৃত্তটা আঁকলেন, এটা কেমন? এরকম। এখন আপনি যখন এটাকে প্রতিসম বিন্দু পেতে চাচ্ছেন, যে এই অংশটা এই অংশের উপরে গিয়ে পড়ুক, এটা চাচ্ছেন, আপনি কাগজটাকে ভাঁজ করলেন। এই যে ভাঁজ করলেন, বলেন তো এই যে রেখাটা, এই যে একটু তাকান, এই যে রেখাটা, এই রেখাটা এটা কি এক্স অক্ষ বরাবর না এটা ওয়াই অক্ষ বরাবর? এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই রেখাটা কি ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বরাবর। তাহলে এখানের যেই রেখাটা আছে সেটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বরাবর। তাহলে আমরা বলবো এই যে এখানে যে সমীকরণটা দেওয়া ছিল পরাবৃত্তটা, এটার লেখচিত্রের প্রতিসম বিন্দু পাওয়া যাবে ওয়াই অক্ষ বরাবর। মানে আমি কাগজটা ভাঁজ করলাম, ভাঁজ করে আমি যে রেখাটা পেলাম সেই রেখাটা কোন অক্ষ বা কোন অক্ষের সমান্তরাল রেখা বরাবর, এটা আমরা বলবো। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখান থেকে ভাঁজ করবেন, তাহলে এটা পাবেন। এটা হচ্ছে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এখানে তারা বললো এক্স অক্ষ বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে না, এই কথাটা সঠিক নয়। এই মুহূর্তে যেই সমীকরণটা আছে, এই মুহূর্তে যেই সমীকরণটা দেওয়া, এই সমীকরণের ক্ষেত্রে এই তথ্যটা সঠিক না। ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 এই ফাংশনের লেখচিত্রের ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে, সেটি হচ্ছে সঠিক তথ্য, এটা সঠিক না। এবার দেখেন 3 নাম্বার তথ্য, মান, এটার লেখচিত্রের মান একটি বিন্দুতে ক্ষুদ্রতম বা বৃহত্তম হবে, এই কথাটা সঠিক। কেন এই কথাটা সঠিক? সেটা হচ্ছে এটা একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তটার ওই যে যেই বিন্দুটাকে আমি একটু বই থেকে দেখাইতে চাই, এই যে পরাবৃত্তটা, এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা যেই বিন্দুটা থেকে তার ডানে বামে সমান দূরত্ব বজায় রেখেছে, আমরা দেখতেছি এই বিন্দুটা থেকে ডান দিকে বাম দিকে সমান দূরত্ব বজায় রেখেছে, এই বিন্দু থেকে ডান দিকে বাম দিকে সমান দূরত্ব বজায় রেখেছে, অর্থাৎ শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, এটাকে বলা হবে শীর্ষবিন্দু। এখান থেকেই ডানে বামে সমান দূরত্ব বজায় রেখেছে। তো তখন এই বিন্দুটাকে, এই বিন্দুটাকে, এটা কিন্তু আবার ফোকাস না, এটা কিন্তু কেন্দ্র না, এটা ফোকাস বা কেন্দ্র না, এটা হচ্ছে ওই বক্ররেখার উপরেই অবস্থান করা একটা বিন্দু, যাতে একটু সহজে আপনারা একটু বুঝতে পারেন। তো এই বিন্দুটা থেকে এদিকে সমান দূরত্ব বজায় রেখে রেখে এই বিন্দুগুলো আমরা বসাইলাম। এখন কথা হচ্ছে যেই বিষয়, এটাকে বলা হবে শীর্ষবিন্দু, ভার্টেক্স। এই বিন্দুটা যদি আমি দেখি উপরের দিকে যদি লেখচিত্রটা খোলা হয়, যদি এই পরাবৃত্তটা উপরের দিক দিয়ে খোলা থাকে, অর্থাৎ দাগটা গেছে এইরকম নিচের দিক দিয়ে, এটা বাঁকা হয়েছে, বাঁকা হয়েছে কিন্তু নিচের দিক দিয়ে, তখন আমরা এটাকে বলবো সর্বনিম্ন মান। এটাকে কি বলবো? সর্বনিম্ন মান। অর্থাৎ এই পুরা লেখচিত্রের সর্বনিম্ন মান এই জায়গার মধ্যে আছে। সম্পূর্ণ লেখচিত্রটার মধ্যে বিন্দুগুলোর যেই মানগুলো, তাদের মধ্যে সর্বনিম্ন মান এই জায়গার মধ্যে আছে। এটার যেই মান, এটার যেই মান, এটার যেই মান, এটার যেই মান, এইভাবে করে যেই মানগুলো, এই মানগুলোর মধ্যে সর্বনিম্ন মান এই জায়গার মধ্যে অবস্থান করতেছে। আর যদি পরাবৃত্তটা এইরকম হইতো, অর্থাৎ নিচের দিকে খোলা, পরাবৃত্তটার নিচের দিক দিয়ে খোলা, তখন আমরা এই যে শীর্ষবিন্দুটা ভার্টেক্স, এটাকে আমরা বলবো এই বিন্দুর মান হবে সর্বোচ্চ মান, এই বিন্দুর মান হবে সর্বোচ্চ মান। তাহলে পরাবৃত্ত যখন উপরের দিক দিয়ে খোলা থাকে, অর্থাৎ শীর্ষবিন্দুটা নিচে, তখন হবে সর্বনিম্ন মান এই বিন্দুতে, এই বিন্দুতে সর্বনিম্ন মান পাওয়া যাবে। আর যখন পরাবৃত্তটা নিচের দিক দিয়ে খোলা, অর্থাৎ শীর্ষবিন্দুটা উপরে, তখন আমরা বলবো এই লেখচিত্রের সর্বোচ্চ মান এই জায়গার মধ্যে পাওয়া যাবে, এই বিন্দুর মানটা হচ্ছে সর্বোচ্চ মান, এর চেয়ে বড় আর কোনো মান নাই। ওকে ফাইন। এখন কথা হচ্ছে আপনারা এটা কিন্তু খুব সহজেই বুঝতে পারেন যে আমি মানটা কি সর্বোচ্চ মান পাবো নাকি সর্বনিম্ন মান পাবো। কিভাবে করে এটা বোঝা যাবে? সেটা হচ্ছে যেই সমীকরণটা দেওয়া আছে, যেই সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে এক্স স্কোয়ারের সহগটার দিকে আপনি তাকাবেন। এক্স স্কোয়ারের সহগটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? যদি এক্স স্কোয়ারের সহগটা ধনাত্মক হয়, যদি এক্স স্কোয়ারের সহগটা ধনাত্মক হয়,
তখন আপনি পরাবৃত্ত পাবেন এইরকম, অর্থাৎ উপরের দিক দিয়ে খোলা। পরাবৃত্তের জন্য যেই সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণে এক্স স্কোয়ারের সহগটা ধনাত্মক নাকি ঋণাত্মক এইটার দিকে তাকাইয়া আপনি বুঝে যাবেন যে আমি সর্বোচ্চ মান পাবো নাকি সর্বনিম্ন মান পাবো। যদি এক্স স্কোয়ারের সহগটা ধনাত্মক হয় তখন পরাবৃত্তটা হবে উপরের দিক দিয়ে খোলা, পরাবৃত্তটা হবে উপরের দিক দিয়ে খোলা, তখন আপনি পাবেন সর্বনিম্ন মান। আর যদি এক্স স্কোয়ারের সহগটা ধনাত্মক হয়, ধনাত্মক নির্দিষ্ট কোনো মান বলতেছি না, কিন্তু 2 হইতে হবে 5 হইতে হবে এরকম কিন্তু না, চিহ্ন ধনাত্মক না ঋণাত্মক। যদি এক্স স্কোয়ারের সহগটা ঋণাত্মক হয় তখন আপনি পরাবৃত্ত পাবেন এইরকম, তখন এটা হবে সর্বোচ্চ মান। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি ধনাত্মক হয় পরাবৃত্ত আমরা পাবো উপরের দিক দিয়ে খোলা, তাহলে এটা সর্বনিম্ন মান। এক্স স্কোয়ারের সহগ যদি ঋণাত্মক হয় তাহলে আমরা পাবো নিচের দিক দিয়ে খোলা এবং সর্বোচ্চ মান। তাহলে এখানে বলছে যে এই ফাংশনের লেখচিত্রের মান একটি বিন্দুতে ক্ষুদ্রতম বা বৃহত্তম হবে, কথাটা সঠিক। কারণ এইটার যেই পরাবৃত্ত সেটা তো আমরা জানি, এটার পরাবৃত্ত কোনটা, এই ফাংশনটার লেখচিত্র, এই ফাংশনটার লেখচিত্র কিন্তু এটা না, যেহেতু এক্স স্কোয়ারের সহগটা ধনাত্মক মানে +1, তাহলে সেই ক্ষেত্রে আমরা পরাবৃত্তটা এরকম পাবো। তাহলে এটা আমরা পাবো সর্বনিম্ন মান, মানে হয় সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাবোই পাবো, তো আমরা এখানে সর্বনিম্ন পাবো। তাহলে এই কথাটা সঠিক। তাহলে 130 নম্বর প্রশ্নের এটা এই ফাংশনের লেখচিত্রের আকার হবে পরাবৃত্তাকার। এটা কিন্তু বৃত্ত না, ইউ আকৃতির একটা বক্ররেখা, যেটি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে দুই দিক দিয়েই বর্ধিত হবে, দুই দিক দিয়েই বর্ধিত হবে এবং এটা একদম অসীম পর্যন্ত যাবে, এই যে এইভাবে করে অসীম পর্যন্ত যাবে। আচ্ছা, এক্স অক্ষ বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে না, এটা এখানে যে সমীকরণটা দেওয়া এই হিসাবে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে। এই ফাংশনের লেখচিত্রের মান একটি বিন্দুতে ক্ষুদ্রতম বা বৃহত্তম হবে। তাহলে 1 আর 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই এমসিকিউগুলো সমাধান করলাম।